বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকে আমি একটি আন্তর্জাতিক লেভেলের গল্প নিয়ে আলোচনা করব, যে গল্পটা পশ্চিমবঙ্গ বোর্ডের বর্তমানে একাদশ শ্রেণীর যে পাঠ্য তার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও যারা এই রকম ধরনের বিভিন্ন গল্পের আলোচনা শুনতে পছন্দ করেন, সেই সমস্ত সাহিত্যপ্রেমী মানুষেরও আজকের গল্পটির আলোচনা খুব ভালো লাগবে বলে আশা রাখি। তো আজকে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো নামক গল্পটির আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করছি আমি রিনি সেনগুপ্ত। আলোচ্য গল্পের লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ দক্ষিণ আমেরিকার একজন মানুষ ছিলেন। স্বভাবত তিনি ইংরেজি ভাষায় তার সাহিত্যগুলি রচনা করেছিলেন। গদ্য ভাষায় সর্বপ্রথম ম্যাজিক রিয়ালিজম ধারার সূত্রপাত তার হাত ধরেই হয়েছিল। এবার তোমাদের মনে প্রশ্ন জাগছে, ম্যাজিক রিয়ালিজম এই জিনিসটা কি? ভালো করে শব্দটা লক্ষ্য করো। শব্দটার মধ্যে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে ম্যাজিক, একটা হচ্ছে রিয়ালিজম। ম্যাজিক কথার মানে তোমরা সবাই জানো, জাদু, অলৌকিক কিছু। আর রিয়ালিজম মানে হচ্ছে বাস্তববাদ। তো ম্যাজিক রিয়েলিজম বলতে প্রকৃতপক্ষে এমন একটা ধারার রচনা বোঝায় যেখানে একদিকে থাকবে জাদু তথা অলৌকিক বিষয়বস্তু, আরেকদিকে থাকবে বাস্তববাদী চিন্তাধারা। অর্থাৎ বাস্তবতার সঙ্গে কাল্পনিক জাদু জগতের অদ্ভুত একটা মিশ্রণ লক্ষ্য করা যায় ম্যাজিক রিয়েলিজমের রচনায়, যেটাকে আমরা বাংলায় বলতে পারি জাদু বাস্তববাদ। এই জাদু বাস্তববাদকে অবলম্বন করে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বিভিন্ন ধরনের রচনা লিখেছেন। তার মধ্যে অন্যতম একটা রচনা হলো বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যে গল্পটির ইংরেজি প্রকৃত নাম হলো আ ভেরি ওল্ড ম্যান উইথ ইন্ড্রোমাস উইংস, অর্থাৎ প্রচণ্ড বৃদ্ধ এক ব্যক্তি যার একটা বিশাল ডানা রয়েছে। আলোচ্য গল্পটির বাংলা অনুবাদ করেছিলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়। তো মূল গল্পের আলোচনা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পাঠ্য প্রচুর টপিকের আলোচনা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক তো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যাদের প্রয়োজন আছে অবশ্যই গিয়ে দেখে নাও। তার সঙ্গে সঙ্গে বলবো যে তোমরা তো একবারেই সমস্ত ভিডিওস দেখবে না, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যখন যেটা পড়বে তখন সেটা দেখবে। তো সেক্ষেত্রে আমার চ্যানেলের এত ভিডিওসের মধ্যে থেকে তো তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য সেই ভিডিওসগুলো তোমরা কিভাবে খুঁজবে সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। তোমরা ইউটিউবে যাবে, সার্চ বাটন ক্লিক করে বাণীপীঠ শিক্ষাঙ্গন বলে সার্চ করবে। তারপর আমার চ্যানেলটা যখন খুলে যাবে, তারপরে মূল চ্যানেলটায় ক্লিক করে ঢুকবে। তো মূল চ্যানেলে ঢোকার পরেই সেখানে দেখবে লাইন দিয়ে লেখা থাকে হোম, ভিডিও, শর্টস, প্লে লিস্ট, এরকমভাবে লেখা থাকে। তো সেখানে ওই যে প্লে লিস্ট বলে লেখাটা, সেটাতে ক্লিক করবে। ক্লিক করে দেখবে লাইন দিয়ে অনেক ফোল্ডার করা আছে, সেখানে একাদশ শ্রেণীর পাঠ্য ফার্স্ট সেমিস্টার বলে ফোল্ডার করা আছে। সেই ফোল্ডারটাতে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য সবগুলো কন্টেন্ট লাইন দিয়ে পেয়ে যাবে। তো পার্টিকুলার যদি তোমরা তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য বিষয়গুলো দেখতে চাও, চ্যানেলে হ্যাপাজর্ডভাবে না খুঁজে এইভাবে করে প্লে লিস্ট থেকে তোমাদের যে ভিডিওগুলো রয়েছে সেখানে পৌঁছে গিয়ে দেখতে পারো। এইভাবে করে দেখলে তোমাদের সুবিধা হবে। পরীক্ষার আগেও তোমরা দেখতে পারো সমস্ত ভিডিওস, তাতে করে তোমরা উপকৃত হবে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম সমস্ত ভিডিওসের, ওখানে গিয়েও লিঙ্কে ক্লিক করে তোমাদের পাঠ্য ভিডিওসগুলো দেখে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানো রয়েছে। আরেকটা বিশেষ কথা হলো এই যে তোমাদের ক্লাস 11-এর স্টুডেন্টদের তরফ থেকে আমার কাছে প্রচুর ফোন কলস আসছে। তোমরা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো, তোমরা পার্সোনালি আমার ক্লাস চাইছো, নোটসপত্রের ব্যাপারেও অনেকে ফোন করছো। তো সেই প্রসঙ্গে তোমাদেরকে বলি, আমি চাইছি তোমাদের সঙ্গে পার্সোনালি একটা কন্ট্যাক্ট তৈরি করতে, যাতে করে তোমরা তোমাদের পরীক্ষার সময় আমার কাছে বিভিন্নভাবে হেল্প পেতে পারো। সেই জন্য আমি তোমাদের ক্লাস 11দের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি। তো তোমাদের একাদশ শ্রেণীর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই গ্রুপে তোমরা যুক্ত হও এবং অসংখ্য স্টুডেন্ট যখন এই গ্রুপে যুক্ত হয়ে যাবে, তখন আমি এই গ্রুপে অ্যাক্টিভ হয়ে কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব, পরীক্ষার আগে তোমাদেরকে হেল্প করব, প্রয়োজনে কিছু কোয়েশ্চেন বা নোটসপত্র প্রোভাইড করে দেব। তো তোমরা প্রত্যেকে নিজেরাও এই ক্লাস 11-এর গ্রুপটায় যুক্ত হও এবং বন্ধুদেরকেও যুক্ত করাও। যদি এই গ্রুপের সদস্য সংখ্যা আমার মনে হয় যে এতটাই বাড়ছে বা সকলে তোমরা চাইছো আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে, তাহলে আমি নিজেই এই গ্রুপে তোমাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষার আগে দেবো। গল্পের শুরুতেই আমরা এর প্রধান চরিত্রদের কথা জানতে পারি। গল্পটির প্রধান চরিত্র হলো পেলাইও এবং এলিজেন্ডা। গল্পের শুরুতেই আমরা দেখি বৃষ্টির তৃতীয় দিনে পেলাইও এবং এলিজেন্ডা তাদের বাড়ির উঠোনে প্রচুর পরিমাণে কাঁকড়া মারছে। তাদের বাড়ির যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা খুব একটা ভালো নয় এবং প্রচণ্ড বৃষ্টির দরুন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বাড়ি হওয়ার কারণে বৃষ্টির পর তাদের বাড়িতে প্রচুর পরিমাণে কাঁকড়া উঠে এসছে। এদিকে তাদের নবজাতক শিশু বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছে। এইরকম একটা পরিস্থিতিতে পেলাইও এবং এলিজেন্ডার মন মেজাজ মোটেই ভালো থাকবার কথা না।
এদিকে বৃষ্টি হওয়াতে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, তাই সারা পৃথিবীটা যেন অন্ধকারে ডুবে এসেছিল। তাই দুপুরের সময় হওয়া সত্ত্বেও প্রথমে তারা লক্ষ্য করেনি যে তাদের বাড়ির উঠোনের একটা কোণায় একটা অদ্ভুত জীব পড়ে রয়েছে। বেশ খানিকটা পরে চোখ সয়ে যাওয়ার পর তারা লক্ষ্য করে যে তাদের বাড়ির উঠোনে একটা অদ্ভুত জীব বা প্রাণী পড়ে রয়েছে, যাকে দেখতে একটা থুরথুরে বুড়োর মতো হলেও তার রয়েছে বিশাল বড় বড় দুটি ডানা, যেটা কিনা বাস্তবে একদমই অসম্ভব একটা বিষয়। তো এই বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখে প্রথমে পেলাইও এবং এলিজেন্দা ভীষণ পরিমাণে ঘাবড়ে যায়। এখানে বুড়োর বর্ণনায় বলা হয়েছে তার গায়ে রয়েছে ন্যাকড়া কুড়ুনির পোশাক, তার মাথায় খুব বেশি চুল নেই, একটা বা দুটো চুল অবশিষ্ট রয়েছে, তার মুখে বেশি দাঁতও নেই এবং সে ভীষণ থুরথুরে বুড়ো। তার পিছনে যে বিরাট দুটো ডানা রয়েছে সেই ডানাগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। ডানার যে পালকগুলো সেগুলো অনেকগুলোই খসে গেছে, অনেকগুলো কাদায় বৃষ্টিতে ঝড়ে তাল পাকিয়ে গেছে এবং বেশ কদর্য কুৎসিত রূপেই সেই বৃদ্ধ ওখানে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে পেলাইও এবং এলিজেন্দা বেশ ভয় পেয়ে যায় বা ঘাবড়ে যায় এরকম একটা অদ্ভুত প্রাণীকে নিজেদের বাড়িতে দেখে, এবং তারা এই বিষয়টি সংক্রান্ত সাহায্য চাওয়ার জন্য তাদের এক পড়শিনী বা প্রতিবেশীকে বাড়িতে ডেকে আনে। এই প্রতিবেশী সম্পর্কে লেখক বলছেন সে জীবনের সমস্ত গলিঘুজির রহস্যই জানে। আসলে এই পড়শিনীকে একটু সবজান্তা ধরনের দেখানো হয়েছে। সেই পড়শিনী পেলাইওদের বাড়িতে এসে এই প্রাণীটিকে দেখে একটি উক্তি করেন, সেটা হলো এই প্রাণী আর কেউ নয়, সে হলো একটি দেবদূত। এই পড়শিনীর মুখ থেকেই প্রথম এই যে ডানাওয়ালা বুড়োটি দেবদূতের মর্যাদা বা তকমা পেয়ে যায়। শুধু এটুকুই নয়, এই পড়শিনী আরও মনে করেছেন যে এই দেবদূতটি প্রকৃতপক্ষে এখানে এসেছে পেলাইও এবং এলিজেন্দার ওই নবজাতক শিশুটির প্রাণ হরণ করে নিয়ে যেতে। বিভিন্ন মাইথোলজিক্যাল কনসেপ্ট অনুযায়ী আমরা বিশ্বাস করি যে কোনো মানুষ যখন মারা যায় তার প্রাণ নেওয়ার জন্য যমদূত বা এরকম টাইপের কেউ একজন স্বর্গ থেকে নেমে আসেন। তো ওদের দেশের মাইথোলজিক্যাল চিন্তাভাবনা অনুযায়ী ওই পড়শিনী মনে করেছিলেন যে এই দেবদূত প্রকৃতপক্ষে এসছে ওই শিশুটির প্রাণ হরণ করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সে বেচারা নিজেই আসলে এতটা বুড়ো হয়ে গেছে যে এই ঝড় বৃষ্টির দাপটের কাছে সে পেরে ওঠেনি বা এঁটে উঠতে পারেনি এবং মুমূর্ষু হয়ে এসে থুবড়ে উঠোনে পড়ে গেছে। এরপর আমরা দেখি এই বিশাল ডানাওয়ালা দেবদূতকে কেন্দ্র করে এই গল্পটার মধ্যে বেশ একটা গন্ডগোল উপস্থাপিত হয়। ধীরে ধীরে তাদের সমগ্র পাড়া প্রতিবেশীর মধ্যে ছড়িয়ে পড়তে থাকে একটি বার্তা যে পেলাইও এবং এলিজেন্দার বাড়িতে একটি দেবদূত এসে আস্তানা গেড়েছে। যদিও প্রথম দিকে পেলাইও এই দেবদূতটিকে বেশ ভয়ের চোখেই দেখছিল এবং সে হঠাৎ করে কোনো উৎপাত বাঁধিয়ে তুলতে পারে এটা ভেবে সে রান্নাঘরের আড়াল থেকে একটি মুগুর নিয়ে অপেক্ষা করছিল যে সে কিছু গন্ডগোল করলেই তাকে মুগুর পেটা করবে। কিন্তু পরবর্তীকালে পেলাইও বুঝতে পারে এ প্রকৃতপক্ষে একটি শান্ত বা নিরীহ প্রকৃতির প্রাণী। তাই রাত্রিবেলা পেলাইওর ভয় একটু কেটে যায় এবং সে ওই দেবদূতটিকে হিড়হিড় করে টানতে টানতে তাদের বাড়িতে যে মুরগি পোষার খাঁচা ছিল সেই মুরগির খাঁচার ভেতর ঢুকিয়ে তালা বন্ধ করে দেয়। এর পরবর্তী ঘটনাক্রমে পরের দিন সকাল হতে না হতেই সারা পাড়ার লোকজন এসে পেলাইও এলিজেন্দার উঠোনে জড়ো হয়ে যায়। তাদের সবার উদ্দেশ্য হচ্ছে ওই দেবদূতকে দেখা, এবং তারা শুধুমাত্র এসে উপস্থিত হয় না, তারা বিভিন্ন রকম অত্যাচার তথা উপদ্রব করতে শুরু করে ওই দেবদূতের ওপর। কেউ তার গায়ে ইট ছুঁড়ে দেয়, কেউ তাকে কাঠি দিয়ে খোঁচায়, কেউ তাকে লোহার তপ্ত শলাকা দিয়ে উত্তক্ত করার চেষ্টা করে, কেউ বা তার গায়ে বিভিন্ন রকম খাবার ছুঁড়ে দিতে থাকে। তাদের সবার একটাই উদ্দেশ্য এই দেবদূত কিছু অ্যাক্টিভিটি করে কিনা সেটা দেখা, বা সে নড়ে চড়ে উঠলে তাকে কেমন দেখায়, সে উঠে দাঁড়ালেই বা তাকে কেমন দেখায়, এগুলি লক্ষ্য করা। এই যে সমবেত জনতা এরা দেবদূত সম্পর্কে নিজের নিজের মতো করে বিভিন্ন কনসেপ্ট বা বিভিন্ন যে আইডিয়া সেটা দাঁড় করাতে থাকে ধীরে ধীরে। কেউ বলে একে সমগ্র জগতের পুরোপিতা বানিয়ে দেওয়া উচিত, কেউ বলে একে কেন্দ্র করে পৃথিবীতে এমন এক প্রাণীর জন্ম দেওয়ানো যেতে পারে যাদের সবার পিঠে ডানা থাকবে, কেউ আবার বলে এ নিশ্চয়ই নিঃসঙ্গভাবে ভরাডুবি হয়ে যাওয়া কোনো নৌকার নাবিক। এই রকম নানান রকম ভাবনা চিন্তা এই দেবদূতকে কেন্দ্র করে জন্ম নিতে থাকে গল্পের মধ্যে। এরপর আমরা দেখি গল্পে আরেকটি চরিত্রের প্রবেশ ঘটে। তিনি হচ্ছেন ওই এলাকার ধর্মযাজকদের মধ্যে অন্যতম পাদ্রে গোনসাগা। এই পাদ্রে গোনসাগা পূর্বজীবনে ছিলেন একজন হট্টাকট্টা কাঠুরে, মানে তিনি আগে কাঠ কাটতেন, বর্তমানে তিনি পাদ্রে হয়েছেন। তো তিনি এখানে এসে উপস্থিত হন এবং দেবদূতের স্বরূপ অনুসন্ধান করার চেষ্টা করেন। তিনি প্রথমে মুরগির খাঁচাটি খুলে তার ভেতরে প্রবেশ করেন এবং ল্যাটিন ভাষায়, যেটা কিনা দক্ষিণ আমেরিকান মানুষদের কাছে দেব ভাষা, সেই ল্যাটিন ভাষায় তার সঙ্গে সম্ভাষণ করার চেষ্টা করেন। কিন্তু এরপর দেখা যায় যে সেই দেবদূত আসলেই ল্যাটিন ভাষা বুঝতে পারছে না। এর ফলে পাদ্রে গোনসাগা নিশ্চিত হয়ে একটা সিদ্ধান্ত
সিদ্ধান্ত দেন যে এ আর যাই হোক স্বর্গ থেকে আসা কোনো দেবদূত নয়, কারণ স্বর্গ থেকে আসা দেবদূতের পক্ষে দেব ভাষা না জানাটা একটি অসংলগ্ন ব্যাপার বলে পাদ্রে মনে করেছেন। এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি ওই দেবদূতের প্রকৃত স্বরূপ জানবার জন্য ওই পাদ্রে তার থেকেও উঁচু মাপের বিশপ, আর্চ বিশপ এদের কাছে চিঠি লিখতে শুরু করেন, কিন্তু সেই চিঠির কোনো প্রকৃত উত্তর আসে না। এরপর ঘটে আরেকটি মজাদার ঘটনা। যেহেতু পেলাইও এবং এলিজেন্দার বাড়িতে একটি অদ্ভুত প্রাণী এসছে বলে চারিদিকে রটে যায়, তাই দূর দূরান্ত থেকে মানুষ আসে এই দেবদূতকে দেখতে, এবং অবস্থা এমনই হয়ে দাঁড়ায় যে পেলাইওদের বাড়ির উঠোনের যে পাঁচিল রয়েছে সেটা প্রায় ভেঙে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়, এবং উঠোন পরিষ্কার করতে করতে এবং জঞ্জাল সাফ করতে করতে ঝাড় দিতে দিতে এলিজেন্ডার কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। এই রকম অবস্থায় এলিজেন্ডার মাথায় অদ্ভুত একটা বুদ্ধি খেলে যায়। সে ভাবে এই দেবদূতকে দেখার দর্শনী বাবদ যদি প্রত্যেকটি দর্শকের কাছ থেকে 5 সেন্ট করে অর্থ আদায় করা যায় তাহলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। এলিজেন্ডা তার উঠোনের কাছে একটি বেড়া দিয়ে ঘিরে প্রত্যেকটি দর্শকের থেকে 5 সেন্ট করে অর্থ আদায় করতে থাকে দেবদূতকে দেখার দর্শনী স্বরূপ। এইরকম করতে করতে বেশ কিছুদিনের মধ্যেই পেলাইও এবং এলিজেন্ডা অনেক অনেক অর্থ উপার্জন করে ফেলে এই দেবদূতের দর্শনী করিয়ে, কারণ দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করতে থাকে এই দেবদূতকে একবার চোখের দেখা দেখার জন্য। বিভিন্ন মানুষ বিভিন্ন বিশ্বাস নিয়ে তার কাছে আসতে থাকে। কেউ ভাবে এই দেবদূতকে স্পর্শ করলে তাদের কোনো অসুখ বিসুখ থাকলে সেটা সেরে যাবে। কেউ মনে করে কেউ যদি পঙ্গু ব্যক্তি এই দেবদূতের পালকগুলো ছিঁড়ে নিয়ে নিজের ঠুটো অঙ্গে স্পর্শ করায় তাদের সেই ঠুটো অঙ্গের যে খারাপ অবস্থা বা দুর্দশা সেটা কেটে যাবে। এক একজন মানুষ এক এক রকম সমস্যা নিয়ে দেবদূতের কাছে উপস্থিত হয়। কারো সারা রাত ঘুম হয় না, কেউ ঘুমের মধ্যে হাঁটাচলা করে বেড়ায়। এই সমস্ত রোগের সমাধান তারা প্রকৃতপক্ষে খুঁজতে চায় দেবদূতের মধ্যে। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে লেখক বোঝাতে চাইছেন যে যখন পৃথিবীতে কোনো অলৌকিক বা আশ্চর্য রকম দেখতে বা শুনতে জিনিস আমরা দেখতে পাই বা শুনতে পাই, তখন সেই জিনিসটার প্রতি আমাদের একটা অদ্ভুত আকর্ষণ জন্মায়, এবং সেই আকর্ষণটার বশে আমরা সবসময় চেষ্টা করি সেই অলৌকিকত্বের দ্বারা নিজের জীবনে কোনো মঙ্গল সাধন করতে। কিন্তু এই দেবদূতকে কেন্দ্র করে একমাত্র মঙ্গল সাধন যদি কারোর হয়ে থাকে তাহলে সেটা হলো পেলাইও এবং এলিজেন্ডা, কারণ দেবদূতকে কেন্দ্র করে তারা অনেক অনেক অর্থের মালিক হয়ে ওঠে ধীরে ধীরে। এরপর ঘটনা একটু অন্যদিকে মোড় গ্রহণ করে। সব কিছুর যেমন শুরু থাকে তেমন শেষও থাকে। এই দেবদূতকে কেন্দ্র করে মানুষের কৌতূহল এবার ধীরে ধীরে কমতে থাকে, কারণ শহরে এসে হাজির হয় একটি ভ্রাম্যমান সার্কাসের দল। সেখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম জাদু দেখাতে ব্যস্ত থাকে। কেউ নক্ষত্র বাদুড়ের মতো ডানা নিয়ে বোবো করে উঠতে থাকে, কেউ বা আবার দেখায় বিভিন্ন কিছুর প্রদর্শনী। এর মধ্যে এসে জোটে একটি মাকড়সা মেয়ের প্রদর্শনী, যেটি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। একটি মেয়ে, তার ওপরের যে অঙ্গটা সেটা পুরোপুরি একটি সুন্দরী নারীর মতন, এবং তার নিচের অংশটা প্রকাণ্ড বড় একটি মাকড়সা বা ট্যারান্টুলার মতো। এই বিষয়টাকে কেন্দ্র করে মানুষের যে ইন্টারেস্ট বা মানুষের যে কৌতূহল সেটা দেবদূতের থেকে সরে গিয়ে ওই মাকড়সা মেয়ের দিকে পৌঁছতে থাকে ধীরে ধীরে। মানুষ ওই মাকড়সা মেয়ের সঙ্গে কথা বলতে, তাকে দেখতে, তার দুর্দশার কথা জানতে বেশি আকর্ষণ বোধ করে, এবং মাকড়সা মেয়েটি দেবদূতের মতন অত চুপচাপ থাকে না। সে নিজের দুঃখের কথা সবার কাছে প্রকাশ করে। কেমন করে সে একদিন বাবা মায়ের কথা না শুনে নাচ গানের আসরে চলে গেছিল, এবং সেখান থেকে ফেরার পথে কিভাবে আকাশে বজ্রপাত হয়েছিল, গন্ধকের গন্ধযুক্ত প্রবল একটি আলোক শিখা কিভাবে করে এসে তাকে স্পর্শ করেছিল, এবং সেই বজ্রপাতের ভীষণ একটা তাণ্ডবে সে মাকড়সাতে পরিণত হয়েছে। এই সব গল্প সেই মেয়েটি অনায়াসে করুণ মুখ নিয়ে বলে, এবং তাকে দেখতে যারা যায় সেই সমস্ত দর্শকদের হাত থেকে ছুঁড়ে দেওয়া মাংসের বড়া সে খায়। তো এই মেয়েটির প্রদর্শনী এরপর সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করে নিল, এবং দেবদূত ধীরে ধীরে একা হয়ে যেতে লাগলো। পেলাইও এবং এলিজেন্ডা যদিও দেবদূতের দিকে আর তেমন নজর দেয় না, কারণ তারা খুব বড় লোক হয়ে গেছে এখন। তারা বিশাল বড় চকমেলানো 3তলা বাড়ি তৈরি করে ফেলেছে। পেলাইও সাধ্যপালের কাজ ছেড়ে দিয়েছে। এলিজেন্ডা কিনে নিয়েছে অনেকগুলো সিল্কের রঙিন রঙিন জামা কাপড় এবং উঁচু খুরওয়ালা জুতো, এবং পেলাইও শহরে নিজের একটি ব্যবসা দিয়েছে। সে একটি খরগোশ প্রতিপালনের খাঁচা বানিয়েছে, এবং সে সুখের সঙ্গেই এখন ব্যবসা করে। তো পেলাইও এবং এলিজেন্ডার যে নবজাতক শিশুটির কথা দিয়ে গল্প শুরু হয়েছিল, সেও এখন বেশ বড় হয়ে গেছে, তার অনেকগুলো দাঁত গজিয়েছে, এবং সে এখন সারা উঠোনময় ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে সে কখনো দেবদূতের খাঁচার ভেতরেও চলে যায়, তার সঙ্গেও খেলা করে, এবং আশ্চর্যভাবে দেবদূত এই শিশুটিকে কিচ্ছু বলে না, তার সঙ্গে খুব ভালো ব্যবহারই করে। এরপরই ঘটল আরেকটি ট্র্যাজেডি। হঠাৎ করেই একদিন দেবদূত এবং এই শিশুটি দুজনকেই পেড়ে ফেললো জল বসন্ত। জল বসন্ত প্রকৃতপক্ষে একটি ভয়ঙ্কর রোগ। আগেকার দিনে এই রোগে অনেক মানুষ মারাও যেত।
তো বাড়িতে ডাক্তার এলো, শিশুটিরও চিকিৎসা হলো এবং দেবদূতকেও সেই ডাক্তার দেখলেন স্টেথোস্কোপ দিয়ে। দেখে ডাক্তার অবাক হয়ে গেলেন, কারুর বুকের ভেতরে এত শোরগোল কী করে চলতে পারে এবং সেই মানুষটি কী করে বেঁচে থাকতে পারে ডাক্তার ভেবে পেলেন না। তার যে মেডিকেল সায়েন্সের নিয়ম, সেই নিয়ম কানুন যেন দেবদূতের ক্ষেত্রে খাটে না। ওরা ভেবেছিল দেবদূত বোধহয় মরেই যাবে, এই মরা দেবদূতকে নিয়ে কি করবে সেই নিয়েও ওদের একটা চিন্তা বা টেনশন ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল জল বসন্তে প্রচণ্ড পরিমাণে ভুগেও দেবদূত মারা গেল না। ধীরে ধীরে পেলাইও এলিজেন্দার শিশুটিও সুস্থ হয়ে উঠল। এরপর শিশুটি যখন স্কুলে যেতে শুরু করলো, অর্থাৎ বেশ অনেক বছর কেটে গেছে দেবদূত এখানে রয়েছে, সে এখন বাড়ির চারিদিকে ইতস্তত ঘুরে বেড়ায়। সেই সময় এলিজেন্দার কাছে এই দেবদূত হয়ে উঠল ভয়ঙ্কর একটা বোঝা। মাঝে মধ্যে এলিজেন্দার মনে হয় যে এই দেবদূত তার জীবন থেকে দূর হলে সে বাঁচে, কারণ দেবদূত বাড়ির এদিক ওদিক ইতস্তত ঘুরে বেড়ায়, কখনো রান্নাঘরে, কখনো শোয়ার ঘরে, কখনো বসার ঘরে, কখনো উঠোনময় তার যে ঘুরে বেড়ানো সেটা এলিজেন্দার সহ্য করতে পারে না। তাকে এক জায়গা থেকে তাড়িয়ে দিলে দেখা যায় সে অন্য জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে। তো সারা বাড়িময় এক দেবদূত ঘুরে বেড়াচ্ছে, বাড়ি যেন দেবদূতের থই থই করছে। এই পরিস্থিতি এলিজেন্দার কাছে অসহ্য হয়ে ওঠে ধীরে ধীরে। তারপর একদিন এলিজেন্ডা তার রান্নাঘরের দাওয়ায় বসে পেঁয়াজ কলি কাটছিল। এমন সময় সে লক্ষ্য করে এক আশ্চর্য দৃশ্য। যে বুড়ো থুরথুরে দেবদূত আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে বলে তারা ভাবেনি, সেই বুড়ো দেবদূত ঘোরাফেরা চলাফেরার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ওড়ার চেষ্টা করছে। তার নতুন আর ধরা পালক গজানো ডানায় সে বাতাসকে আঁকড়ে ধরে ধীরে ধীরে একটু একটু করে উড়তে চাইছে এবং সে যখন ধীরে ধীরে ওড়ার চেষ্টা করছে তার নখগুলো মাটিতে গেঁথে বসে যাচ্ছে। সে কোনো রকম হাওয়ায় ভর রেখে তার ডানার সাহায্যে নিজের দেহটাকে ভাসিয়ে রাখার চেষ্টা করছে। এলিজেন্ডা অবাক হয়ে তার এই ওড়ার চেষ্টা লক্ষ্য করে এবং হঠাৎ করেই একসময় দেখতে পায় একটু একটু করে উড়তে উড়তে সে তার রান্নাঘরের চাল ছাড়িয়ে, বড় বড় গাছগুলোর মাথা ছাড়িয়ে আকাশের অনেকটা উঁচু দিয়ে উড়ে চলে যাচ্ছে একটু একটু করে। এবং এলিজেন্ডা তার হাতের কাজ ফেলে রেখে সেই দিকে চেয়েই থাকে বহুক্ষণ ধরে, যতক্ষণ না সে দেখতে পায় সেই দেবদূত দূর আকাশের প্রান্তে বিলীয়মান একটি বিন্দু মাত্র হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এলিজেন্ডা একটি দীর্ঘশ্বাস ফেলে, স্বস্তির শ্বাস, নিজের জন্য শান্তি, স্বস্তি তথা দেবদূতের জন্য শান্তি এবং স্বস্তি। এক অচেনা অজানা রহস্যময় জগতের মানুষ এসে পৌঁছেছিল পেলাইও এলিজেন্দার ঘরে, যে এসে পেলাইও এবং এলিজেন্দার সংসারকে সুখের সাগরে ভরিয়ে দিয়ে গেছে। এই দেবদূতের জন্যই তারা প্রচুর অর্থের মালিক হয়েছে, এই দেবদূতের জন্যই তাদের অর্থনৈতিক অবস্থা ফিরে গেছে, তারা সুখী হয়েছে, জীবনে অনেক কিছু পেয়েছে এবং শেষ পর্যন্ত সে আবার মিলিয়ে গেল মহাশূন্যের কোনো এক অচেনা দিকচক্রবালে। প্রকৃতপক্ষেই এই ব্যক্তি দেবদূত নাকি দেবদূত নয় সেটা অন্য বিষয়, কিন্তু পেলাইও এলিজেন্দার জীবনে সে যে একটা শুভ প্রতীক হয়ে দেখা দিয়েছিল সে কথা বলাই বাহুল্য। এইভাবে আলোচ্য গল্পে একই সঙ্গে ম্যাজিক এবং রিয়েলিটি মিলেমিশে একাকার হয়ে গেছে। একদিকে বাস্তব চিত্র, পেলাইও এলিজেন্দার দুঃখ দারিদ্র্যময় জীবন, তারা দেবদূতের সঙ্গে যে ধরনের ব্যবহার করেছে, যে ধরনের ভাবনা চিন্তা করেছে তার মধ্যে রয়েছে বাস্তবতা। আবার বিপরীত দিকে দেবদূতের এই অদ্ভুত চেহারা, তার বিশাল বড় বড় ডানা, এগুলো কিন্তু সম্পূর্ণই ম্যাজিকের বিষয় বা অলৌকিক বিষয়। তাই একদিকে রিয়েলিটি, একদিকে ম্যাজিক মিলেমিশে যেখানে একাকার হয়ে যায় সেটাই হলো ম্যাজিক রিয়ালিজম। এবং এই ম্যাজিক রিয়ালিজম ধারার একটি অন্যতম শ্রেষ্ঠ গল্প হিসেবে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো যে সার্থক হয়েছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো অপূর্ব সুন্দর এই গল্পটা তোমাদের পাঠ্য রয়েছে, তোমরা ভালো করে পড়ো এবং যুক্ত থাকো আমার চ্যানেলের সঙ্গে। পরবর্তীকালে তোমাদের প্রয়োজন মতন এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়েও আমি আসবো আমার চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা বাংলা সাহিত্য সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা এবং সাহায্য পাওয়ার জন্য। ধন্যবাদ।